সাইফুল হত্যার ঘটনায় সরকারের পদক্ষেপে সন্তোষ, সম্প্রীতি নষ্ট করতে পারবে না কেউ, মন্তব্য হাইকোর্টের। চট্টগ্রামে আইনজীবীদের কর্মবিরতি। নির্দিষ্ট সংস্কার শেষে দিতে হবে সুষ্ঠু নির্বাচন, দাবি মির্জা ফখরুলের। গণতান্ত্রিক দেশ গঠনে স্বৈরাচার বিরোধীদের একসঙ্গে কাজের আহ্বান। 15 বছরের দুর্নীতির দলিল প্রস্তুত, রোববার হস্তান্তর। লুণ্ঠিত সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার পরামর্শ শ্বেতপত্র কমিটি প্রধানের। এবং দেশে প্রথমবারের মতো একসঙ্গে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস আক্রান্তে উদ্বেগ, বেশি ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারী। স্বাগত। এখন বিকেলে বড় আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। ইসকন নিষিদ্ধ করা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে ব্যাপারে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। একই সাথে ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার কথা জানিয়েছে উচ্চ আদালত। ইসকন নিষিদ্ধের শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। এদিকে ইসকন নিষিদ্ধ চায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। শ্রীকৃষ্ণ ভক্তদের সংগঠন ইসকন নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে। দেশের বাইরেও ইসকন নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। হিন্দুত্ববাদী এই সংগঠনটির একসময়ের শীর্ষ নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে ভক্ত অনুসারীরা। মঙ্গলবার চিন্ময় প্রভুকে আদালতে হাজির করা হলে এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় সরকারি কৌঁসুলি সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এরপরই আইনজীবী সহ বিভিন্ন মহল প্রতিবাদে ফুঁসে ওঠেন। বুধবার ইসকনকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানি হয়। শুনানিতে হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ জানায়, আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় 3টি মামলায় 33 জনকে গ্রেফতার করা হয়েছে। ইসকনের কার্যক্রম সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। এ সময় বিচারপতি বলেন, দেশের সম্প্রীতির বন্ধন নষ্ট করতে দেয়া হবে না। টোটাল 3টি মামলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং 76 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে 33 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। এবং সরকার এবং আমরা সবাই এইটুকু আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি যে এই বিষয়ে যা যা করার প্রয়োজন প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হবে এবং অতি শীঘ্রই নেওয়া হবে, এবং যাতে এই পুরো বিষয়টি সুবিচার এবং তদন্ত সঠিকভাবে হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। ইসকনের কার্যক্রমকে নিষিদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরেন আবেদনকারী আইনজীবী। সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে। একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর একটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যায়ক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। কোর্টের সাথে স্যাটিসফাইড। আমাদের ডেপুটি জেনারেল যিনারা আছেন ওনারাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড। ইসকন নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিদের নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্র উপরে ছেড়ে দিয়েছে। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ইসকন নিষিদ্ধের পক্ষে। সংবাদ সম্মেলনে তাদের অবস্থান তুলে ধরে সমিতি। আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে। ইন্দোনেশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে ইতোমধ্যেই ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় চিন্ময় কৃষ্ণকে আসামি করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। তার জামিনে শুনানিতে কোনো আইনজীবী অংশ নিলে তা প্রতিহতেরও ঘোষণা দিয়েছে তারা। হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালতে কর্মবিরতি সহ নানা কর্মসূচি চলছে। ঘটনার শোক ও ভয়াবহতায় এখনও থমথমে পরিবেশ আদালত পাড়ায়, ব্যাহত বিচার কার্যক্রম। ফয়সাল করিমের প্রতিবেদন। ফাঁকা পড়ে আছে আজলাস, করিডোরে নেই চেনা ব্যস্ততা, আইনজীবীদের কক্ষে ঝুলছে তালা। বৃহস্পতিবার সকাল 10টার চিত্র এটি। আদালতে এ সময় শত শত মানুষের ভিড় থাকার কথা থাকলেও আজ যেন চারিদিকে মাতম, নীরবতার প্রতিবাদ। এ সময় সীমিত আকারে বিচার কার্যক্রম চালায় ভোগান্তিতে পড়েন বিচার প্রার্থীরা। আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা।
আদালত চত্বর, আইনজীবীদের ভবন ও বিভিন্ন স্থাপনায় কালো পতাকা উত্তোলন করা হয়। মানববন্ধন ছাড়াও দিনব্যাপী রাখা হয় নানা কর্মসূচি। আমরা 2 দিনের জন্য আদালতের কোনো কার্যক্রম আমরা অংশগ্রহণ করছি না এবং বিচারকরা আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন। আইনজীবীরা কোনো মামলা শুনানি করবে না এবং আমাদের আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পরবর্তী কার্যক্রম কি হবে। বৃহস্পতিবার সকাল 11টায় আদালতের জেলা প্রশাসন চত্বরে মানববন্ধনে ঢল নামে প্রতিবাদী আইনজীবীদের। শোকের ভাষা রূপ নেয় বিক্ষোভে। বিচার দাবিতে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় আদালত পাড়া। এ সময় হত্যার ঘটনায় উস্কানি দাতা হিসেবে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণকে আসামি করার দাবি জানায় জেলা আইনজীবী সমিতি। পাশাপাশি তার জামিন শুনানিতে আদালতে কোনো আইনজীবী দাঁড়ালে তা প্রতিহতের ঘোষণাও আসে। সাইফুল ইসলাম আলিফ তার হত্যার বিচার আমরা অবিলম্বে ইনশাআল্লাহ মাটিতে আদালতে আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব। চিন্ময় দাসকে জেলখানায় নাকি ডিভিশন দেওয়া হয়েছে। সিনিয়র জেল সুপারকে আমি অনুরোধ করব আপনি সেই ডিভিশন প্রত্যাহার করবেন। অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে এই ধরনের সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। এদিকে আদালত চত্বরে নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। অন্যদিকে আইনজীবী হত্যার ঘটনায় বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করেছে আইনজীবী সমিতি। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। গেল 15 বছরের আর্থিক দুর্নীতির দলিল প্রস্তুত প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে রোববার, যা ওয়েবসাইটে প্রকাশিত হবে সোমবার, জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার এক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, জনগণের আর্থিক স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনো কাজে আসবে না। আর লুণ্ঠিত সম্পদ এখনও বাজেয়াপ্তের উদ্যোগ না নেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। গত 15 বছরে নিজেরা সুবিধা নিয়ে দুর্নীতির মাধ্যমে দেশের আর্থিক খাত থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পতিত আওয়ামী লীগ সরকার। দেশের বাইরে অর্থ পাচারের অভিযোগ রয়েছে $15 বিলিয়ন। গবেষণা সংস্থা সিপিডির তথ্য অনুযায়ী বিগত সরকারের আমলে 24টি বড় ধরনের ঋণ কেলেঙ্কারির ঘটনা রয়েছে। তাতে 15 বছরে 92,261 কোটি টাকা আত্মসাতের তথ্য তুলে ধরা হয়। বিগত সরকারের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে বাড়ে ঋণ, আর সেই বোঝার চাপ গিয়ে পড়ে সাধারণ মানুষের উপর। এত অর্থ আত্মসাৎ ও দুর্নীতিতে তলানিতে যায় রিজার্ভ ও ব্যাংকিং খাত, সেই সাথে হুমকিতে পড়ে সার্বিক অর্থনীতি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এ খাতে নানা সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। তবে আগামী 6 মাস বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই স্পর্শকাতর সময় বলছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার এক সেমিনারে এসব কথা তুলে ধরেন তারা। সেমিনারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে রিজার্ভ দ্রুত বাড়ানো না গেলে বিপদে পড়ার শঙ্কার কথা জানান তারা। বলেন, বাংলাদেশ এখন মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকটের দ্বৈত বিপদে আছে। কমিটি তৈরি করা হয়েছে। এ সময় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, জনগণের লুণ্ঠিত সম্পদ তাদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া না হলে বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে। দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? যেহেতু এই পদক্ষেপ, তাহলে তো আর 10টা বছরের মতো সেই একই ঘটনা আমাদের ঘটছে। তার মতে, আর্থিক স্বস্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনোই কাজে আসবে না। যদি অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ, জনগণ স্বস্তি না পায় এবং তার সাথে আইন শৃঙ্খলাতে যদি সে নিরাপত্তা বোধ না করে, অর্থাৎ আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা এই দুটোকে যদি না ঠিক করা যায়, তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশাই কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। এর আগে ডক্টর দেবপ্রিয় জানান, আগামী রোববার নাগাদ শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে, যা ওয়েবসাইটে প্রকাশিত হবে সোমবার। তখন জানা যাবে অর্থনীতির কোথায় কি ক্ষত হয়েছে। যে বাজেটটা আছে সেই বাজেটটাও। আতাউর নিয়ন, এখন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে এবার পিকআপ ভ্যান চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এখন টেলিভিশনকে মুঠোফোনে এ কথা জানান তিনি। বৃহস্পতিবার কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়িতে হাসনাত আবদুল্লাহর গাড়িতে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে ফেরার পথে সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়।
একবার হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে আজকে আবারও হত্যা চেষ্টা করে। হাসান আব্দুল্লাহ ভাইয়ের গাড়িতে একটি ট্রাক এসে ধাক্কা দেয় এবং জ্যাম থাকার কারণে উনি কোনো মতে বেঁচে যান। এভাবেই মূলত টার্গেট কিলিং মিশনে নেমেছে ভারতীয় র এবং ইসকনের সহযোগিতায় আমাদের মনে হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি দ্রুত তদন্ত করে এগুলোর পিছনে কারা আছে তাদেরকে যেন খুঁজে বের করে। গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নির্দিষ্ট সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দিতে হবে বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি গণতান্ত্রিক দেশ গঠনে স্বৈরাচার বিরোধীদেরকে একসাথে কাজ করার আহ্বান জানান। বিস্তারিত প্রতিবেদনে। গেল 5 আগস্ট কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সামনে আসে সংস্কারের বিষয়টি। নির্বাচনের তাগিদও উঠে আসছে রাজনৈতিক দল ও বিভিন্ন মহল থেকে। সংস্কার নাকি নির্বাচন, কোনটি আগে? এমন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান থাকলেও নির্দিষ্ট কিছু সংস্কারের পরই নির্বাচনের প্রত্যাশা অধিকাংশের। সব মিলিয়ে সরকারের সাথে এক হয়ে কাজ করছে খাতভিত্তিক সংস্কার কমিশনগুলো। এমন প্রেক্ষাপটে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় উঠে আসে রাজনৈতিক সংস্কার থেকে শুরু করে সংস্কৃতি সংস্কারের প্রস্তাব। রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভায় গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নির্দিষ্ট সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দেওয়ার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। যে আমাদের যতগুলো কমিশন হয়েছে সেই কমিশনের সংস্কৃতি কমিশন নাই। মানে যেমন ধরেন আমি বলছি যে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো সংস্কারের এজেন্ডা নেই। বিএনপি কোনো সংস্কার তার দলের জন্য করবে কিনা এটা নির্ভর করছে বিএনপির উপরে। আমি আমার দলের কোনো সংস্কার করব কিনা সেটা আমার ইচ্ছার উপরে বা আমার দলের ইচ্ছার উপরে নির্ভর করে। আচ্ছা, এখানে সংস্কৃতি কোনো ভূমিকা পালন করতে পারে? অথবা সংস্কৃতির চেতনা কি বলে? একটা নতুন রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার জন্যে যে সংস্কৃতি এখন পর্যন্ত বিরাজমান এটাই কি যথেষ্ট? আমাদের চ্যালেঞ্জ হলো আওয়ামী ন্যারেটিভের কবর দিয়ে প্রপার ইতিহাসের সঠিক ধারায় সঠিক ন্যারেটিভ সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। অনেক বড় বড় কর্তব্য, সেই কর্তব্যগুলো পালন করার জন্য সমবেতভাবে আমাদের আগায় যেতে হবে, এইটা আমি বিশ্বাস করি। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনে কি সকল সমস্যার সমাধান? এমন প্রশ্ন রেখে লেখক ও গবেষক সলিমুল্লাহ খান বলেন, স্বৈরাচারীদের পুনর্বাসন দূরে থাক, গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার শেষ হওয়ার আগে তাদের নির্বাচনে আসতে দেয়া যাবে না। দেশের নির্বাচনে কি যথেষ্ট? নির্বাচন যখন হয় না তখন আমরা জানি নির্বাচন দরকার, সেটা তো আমরা সাক্ষী আছি। কিন্তু নির্বাচন হয়ে আমাদের কি হয়েছে? নির্বাচন তো বহুবার হয়েছে। অবশ্যই জনগণের ইচ্ছার বাইরে কোনো সরকার গঠিত হতে পারে না। জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম শুধু নির্বাচন নয়, এটা আমরা দেখেছি 5 আগস্টে। জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম জনগণের সম্মিলিত অভ্যুত্থান, সেটা মাঝে মাঝে সশস্ত্র হতে পারে। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নির্দিষ্ট সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ইসকন নিষিদ্ধের প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তিনি গণতান্ত্রিক দেশ গঠনে স্বৈরাচার বিরোধীদেরকে একসাথে কাজ করার আহ্বান জানান। একটা গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা, এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ। ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইসকনের ব্যাপারে আপনার কি করছেন? এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়, যেটা এই মুহূর্তে প্রয়োজন। সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। এছাড়া রাজনৈতিক নেতৃত্বের সংস্কৃতি পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মত দেন বক্তারা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পুনর্বিন্যাস করার চেষ্টা করা হবে এই প্রকল্পের আওতায়। এরপরে আরেক দুটো বিষয় ছিল যে আমাদের, আমি শেষ করে দিলে ভালো হয় না?
ও যদি আটকে যাই, হ্যাঁ। এরপরে আরো দুটো বিষয় ছিল। একটা হলো যে বিশ্বব্যাংক গ্রুপ আর IMF এর সাথে আমাদের বাংলাদেশ সরকারের একটা বড় প্রতিনিধি দল কয়েক সপ্তাহ আগে তারা ভিজিট করেছিলেন ওয়াশিংটনে এবং নিউ ইয়র্কে। ওই ভিজিটের উপরে একটা অবহিতকরণ ছিল। আর সর্বশেষ গত সপ্তাহে আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলন, বিশ্বের বড় একটা সম্মেলন হয়ে থাকে আপনারা জানেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন, সেই COP29, সেখানেও আমাদের ডেলিগেশন গিয়েছিল। তারা কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর সর্বশেষ আরেকটি জিনিস আপনাদের উল্লেখ করতে চাই যে সম্প্রতি জুলাই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানের সময় বেশ কিছু মানুষের উপরে যে অবর্ণনীয় নির্মম অবস্থা তৈরি হয়েছে, কেউ কেউ জীবন হারিয়েছেন, কেউ কেউ তাদের সারা জীবনের জন্য হয়তো বিকল হয়ে গেছে, তারা পঙ্গু হয়ে গেছেন। এরকম বিষয়ের উপরে একটা ছোট্ট প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। এটা বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে তৈরি করা। এইগুলি নিয়ে আজকের আলাপ ছিল। আর বিবিধ কিছু বিষয় ছিল, সবগুলি আমরা জানি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা ছিলাম না, সেই জন্য সেগুলি কোনো ব্রিফিং এর মধ্যে আসবে না। অনেক ধন্যবাদ সকলকে। অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবছে এটা বিষয়ে কিন্তু এর মধ্যে কিছু পলিটিক্যাল ইন্টোনেশন, আমি আগের দিনও আপনাদেরকে বলেছি, পলিটিক্যাল ইন্টোনেশন সেই বিষয়ে প্রফেসর আসিফ নজরুল সরকারের পক্ষ থেকে, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কিন্তু উনি আপনাদের একটা ব্রিফিং দিয়ে থাকেন সন্ধ্যার দিকে, সেটা বজায় থাকবে, সেটা চলবে। আপনার প্রশ্নের উত্তরে বললাম ফর্মাল এজেন্ডা এটা ছিল না। তবে আপনাদের বলি যে সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে কথা বলছিলেন মন্ত্রিপরিষদ সচিব। আমরা এখন যুক্ত ছিলাম। 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা অফিসারদের পরিবারের সদস্যরা। শেখ হাসিনা ও জড়িত কর্মকর্তা ছাড়াও মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা সাংবাদিকদেরও অভিযুক্ত করা হবে। দুপুরে সংবাদ সম্মেলন করেন পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা অফিসারের পরিবারের সদস্যরা। পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হলে জুলাই হত্যাকাণ্ডেরও বিচার নিয়ে সংশয় তৈরি হবে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। নাইমাবির জানাচ্ছেন বিস্তারিত। আর আসলে খুব খারাপ লাগে যখন নাকি অনেকে জিজ্ঞেস করে আপনারা কি পাইছেন, এটা কি উত্তর দিব। 15 বছর আগের স্মৃতি বলতে গিয়ে বারবার জড়িয়ে আসছিল ফৌজিয়া বেগমের গলা। পিলখানা হত্যাকাণ্ডে নিহত অন্যান্য সেনা অফিসারের পরিবারের চেয়ে কষ্টটা তার বোধহয় একটু বেশি। স্বামী লেফটেন্যান্ট কর্নেল রবি জীবন দিয়েছেন 2009 সালে, আর 24-এর জুলাই বিপ্লবে জীবন দিতে বসেছিলেন সন্তান দীপ্র। ছেলের গুলির আঘাত বয়ে বেড়ানোর কষ্টে তাই মারও স্বস্তি নেই। বিটার শহীদ অফিসার ও 2024 জুলাই আন্দোলনে শহীদদের পরিবারকে যথাযথ সুযোগ সুবিধা দিতে হবে। দরবার হলো পিলখানা সদর দপ্তরে শহীদদের স্মৃতি জাদুঘর করতে হবে। 5 আগস্টের পর দ্বিতীয়বার গণমাধ্যমের সামনে পিলখানা হত্যাকাণ্ডে ভুক্তভোগী সেনা পরিবারগুলো আগের বারের দাবিগুলোই ঘুরে ফিরে এলো। তবে এবার তাদের কণ্ঠে হতাশা। ভেবেছিলেন অন্তর্বর্তী সরকার শুরু করবেন পুনর্তদন্ত, কিন্তু 3 মাস পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই। আমরা যখন সিএমএইচে যাই, আমরা যে কোনো সেটিংয়ে যাই, যে কোনো সরকারি জায়গায় যাই, একটা বিয়ের দাওয়াতে যাই, আমাদেরকে কেউ কখনো জিজ্ঞেস করে না যে আপনারা কেমন আছেন, এই বছর এই এতগুলো সময় আপনাদের কিভাবে কাটছে, আপনারা কিভাবে আপনারা জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এভাবে একজন সন্তান হিসেবে টাকা, অনুদান, জমি, যেগুলোর অধিকাংশই মিথ্যা, এগুলোর বিনিময়কে আপনারা চান আপনাদের বাবারা নৃশংসভাবে আনআর্মড মজলুমের দশায় তারা মৃত্যুবরণ করুক। তাই বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন থেকে ঘোষণা এলো বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবার। 2 সপ্তাহের মধ্যে অভিযোগ দায়ের করবেন তারা। শেখ হাসিনা ও জড়িত কর্মকর্তা ছাড়াও মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা সাংবাদিকদেরও অভিযুক্ত করা হবে। যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দিকে তাকায়ও নেই, আমাদের
আর্তনাদের কথা তারা শোনার সময় নাই, আমাদের জন্য 5টা মিনিট সময় হয় নাই তাদের এত দিনের ধরে, যার কারণে এতটুকু আমরা অন্তত পক্ষে আশা করি যে আমরা যখন ট্রাইব্যুনালে কমপ্লেন করব, কমপ্লেনেন্ট যারা থাকবেন তাদেরকে অন্তত পক্ষে আপনারা কিছুটা হলেও প্রোটেকশন দিবেন অথবা দিতে পারবেন। নিহত সেনা সদস্যদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা, 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস করা, সুষ্ঠু বিচারের স্বার্থে নতুনভাবে তদন্ত শুরু করা ও পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্যবইয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করবার দাবি উঠে আসে। তা আমরা চাবো যে সে কুশীলবদের খুঁজে বের করে তাদের উপযুক্ত বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। আমি কতটা সফল হয়েছি আমি জানি না, আমি সেদিনই সফল হব যেদিন আমাদের স্বামীদের হত্যাকারীকে খুঁজে বের করতে পারবো, যেটা আমরা ফেলিওর জাতি, আমরা পারছি না। পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হলে জুলাই গণহত্যার বিচার নিয়েও সংশয় তৈরি হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। নাইম আবির, এখন, ঢাকা। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বৈঠক শেষে ব্রিফ চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদেরকে এই ব্যাংকিং খাতের এই যে একটা চলমান একটা এক ধরনের অস্থিরতা, সেই অস্থিরতাটা আমরা থেকে বেরিয়ে আসতে চাই, আমরা সামনের দিকে আগাতে চাই। যে কারণেই অস্থিরতা সৃষ্টি হোক না কেন, আমরা সেটাকে পুরোপুরিভাবে ট্যাকেল করব, সময় লাগবে কিন্তু করব। কিন্তু ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে, কোনো কারণেই এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং আমরা আশা করব যে তারল্য সাপোর্ট দেওয়া হয়েছে তাতে ইতিমধ্যেই কিছু পজিটিভ ইম্প্যাক্ট হয়তো আপনারা শুনে থাকবেন গ্রাহকদের কাছ থেকে। আপনারা হয়তো ইতিমধ্যেই কোনো ব্যাংকে যেয়েও থাকতে পারেন, যদি নাও যান রবিবারে যাবেন, যে দেখবেন যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে কি অবস্থা। এবং আমি আশা করব যে প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা দেখবেন যে মানুষ তাদের টাকা নিয়ে যেটা চাচ্ছেন সেটা নিয়ে যেতে পারছেন। এই সাথে আমি আবার এটাও বলবো যে দেশের বা পৃথিবীর কোনো দেশেই ব্যাংকিং খাত টিকে থাকবে না যদি সব গ্রাহক এক হাতে টাকা তুলতে যায়। কোনো ব্যাংকের পক্ষেই কোনো দেশেই এটা টিকে থাকা সম্ভব না। কাজে আমি গ্রাহকদের বলবো আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন, এটা নিয়ে মাথা ব্যথা আমাদের, আমরা এটাকে সলভ করবো, আপনারা নিশ্চিন্তে থাকুন, যা করার দরকার আমরা করব। আপনাদের অযথা টাকা তুলতে হবে না, যেটুকু প্রয়োজন সেটুকুই তুলবেন, এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমরা দিতে চাই। যেটুকু প্রয়োজন সেটুকুই যেন গ্রাহকরা তুলেন, তার অতিরিক্ত নয়। কারণ সবাই যায় যদি হুমড়ি খাই আমরা, তাহলে কোনো দেশেই কোনো ব্যাংকিং খাত কোনোদিনও টিকে থাকবে না। কাজে সেইখান থেকে আমাদের নিবৃত্ত থাকতে হবে অ্যাজ এ ডিপোজিটর। কিন্তু অ্যাসিওরেন্সটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই যারাই আমানত রেখেছি সেই আমানতের মর্যাদা আমরা দেব। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নোয়াব আয়োজিত মত বিনিময় সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুক্ত হচ্ছে সেখানে। আমরা পরবর্তী সংবাদে যাচ্ছি। ১-১১ ও আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের রাজনৈতিক মামলাগুলো যাতে আসন্ন জাতীয় নির্বাচনে বাধা হয়ে না দাঁড়াতে পারে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে খেয়াল করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে দুদকের করা ক্ষমতার অপব্যবহারের মামলায় নিম্ন আদালতে খালাস পেয়ে এসব কথা বলেন তিনি। দুপুরে ঢাকার ১ নং বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা করেন। খালাস পাওয়া অন্য 2 জন হলেন মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ডাক্তার মাহবুবুর রহমান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সাজানো টেন্ডারের মাধ্যমে সরকারের 48,51,080 টাকা ক্ষতি করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। আদালত থেকে খালাস পেয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, যত দ্রুত সম্ভব কেন্দ্র থেকে তৃণমূলে থাকা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুফল পেতে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
স্বৈরাচারী শেখ হাসিনার সময় যে সকল মামলা বানোয়াট মামলা হয়েছে এগুলো যত শীঘ্র সম্ভব প্রত্যাহার করার জন্য। এটা অবশ্যই আগামী নির্বাচনের জন্য একটা বাধা হতে পারে, সেটাকে সরকার ইচ্ছা করলে এটা অনতিবিলম্বে এই বাধা থেকে এটাকে মুক্ত করতে পারে। সেজন্যে আমরা বলছি যে সরকার চাইলে, আন্তরিক হইলে এটা সম্ভব। দেশে এবারই প্রথম একই সঙ্গে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এডিস নিধনে ব্যর্থ হলে এই 3 ভাইরাস একসঙ্গে সংকট আরও বাড়তে পারে। এদিকে জিকা ভাইরাসে অন্তঃসত্ত্বা নারীরা বেশি ঝুঁকিতে থাকায় তাদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রতিদিন ডেঙ্গুতে প্রাণহানির মধ্যে নতুন করে শঙ্কা বাড়িয়েছে জিকা ভাইরাস। চলতি বছরে গত 3 মাসে নারী পুরুষ মিলে অন্তত 8 জন শনাক্ত হবার খবর পাওয়া গেছে। ডেঙ্গুর মতো এডিসের মাধ্যমে ছড়ালেও জিকা ভাইরাস গর্ভবতী নারীর গর্ভজাত সন্তানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে গর্ভের নবজাতকের মৃত্যুও ঘটতে পারে বলে আশঙ্কা আইইডিসিআর এর। গত বছর কিছু কেস পাওয়া যায়, এই বছর কিছু কেস পাওয়া গেছে সরাসরি পেশেন্ট। মূলত জিকা ইটসেলফ এ মাইল্ড ডিজিজ। সে যে সাইন সিমটমগুলো করে সে সাধারণত মৃদু ধরনের সিমটম করে এবং মোর দেন 80% পেশেন্ট আসলে অ্যাসিমটোমেটিক, মানে কোনো ধরনের সিমটমই আসলে প্রকাশ পায় না। 20%-এর ক্ষেত্রে যে সিমটম প্রকাশ পায় বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে মাইল্ড সিমটম। 2 থেকে 4 দিন জ্বর, শরীরে র্যাশ এবং কিছু কিছু ক্ষেত্রে জয়েন্ট পেইন, শরীর ব্যথা, এই জিনিসগুলো, এই সিমটমগুলো থাকে। প্রাপ্তবয়স্করা আক্রান্ত হবার পর শারীরিক সম্পর্কেও নারীর শরীরে ছড়াতে পারে জিকা ভাইরাস। সেই নারী ওই সময় গর্ভাবস্থায় থাকলে আক্রান্ত হতে পারে শিশুও। এছাড়া জিকার সঙ্গে গুলেনবারি সিনড্রোম বা এক ধরনের প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বড়দের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এনকেফালাইটিস, জিবিএস এইগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো যদি এরকম মানে জিকা সাসপেক্টেড কেস থাকে, প্রেগনেন্ট ওমেনদের তাদের কাউন্সিলিং করাটা ইম্পর্টেন্ট। এবারই প্রথম বাংলাদেশে একই বছরে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। 50-এর বেশি মানুষ বহু বছর পর চিকুনগুনিয়াতে আক্রান্তের খবর পাওয়া গেছে। আগামীতে এডিস নিধনে ব্যর্থ হলে এডিসের মাধ্যমে ছড়িয়ে যাওয়া এই 3 রোগ একই সঙ্গে পুরো দেশকে পর্যদস্ত করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আমরা যখনই আবার কোথা থেকে কোনো সংবাদ পাবো সেখানে আমরা আমাদের টিম পাঠাবো এবং আমরা এখন আপাতত আমাদের যে যতটুকু আমাদেরও যে খুব মানে আমাদের সক্ষমতা আছে, কিন্তু ডেফিনেটলি এটার সাথে রিয়েজেন্ট লজিস্টিক্স জড়িত, আমাদের যতটুকু সক্ষমতা আছে আমরা চাচ্ছি যে ইনিশিয়ালি যেই কেসগুলো আসে আমরা সবাইকে টেস্ট করবো এবং আমাদের বুথ এখন ওপেন। এবছর হাসপাতাল থেকেই সন্দেহভাজন রোগীদের আইইডিসিআর এর মাধ্যমে শনাক্ত করা হয়েছে। যদিও জিকা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত 8 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আইইডিসিআর সহ হাতে গোনা কয়েকটি হাসপাতালে জিকা ভাইরাস শনাক্তের ব্যবস্থা রয়েছে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। জুলাই আগস্টে শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম মুন্নিকে মানহানির মামলায় জামিন দিয়েছেন আদালত। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানিতে বাদী পক্ষ তাপসীর জামিনের বিরোধিতা করে। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই মামলায় সাময়িক বরখাস্ত এই সরকারি আমলার জামিন আবেদন মঞ্জুর করেন। সাংবাদিকদের মামলার বাদী জানান তাপসীর জামিন হলেও পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি। আমরা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। যেহেতু আদালত জামিন দিয়েছে, আর জামিন দেওয়া মানেই কিন্তু মামলা থেকে খালাস হওয়া নয়, পরবর্তী আইনগত প্রসেস আছে। শহীদ আবু সাইদ সম্পর্কে যে ধরনের অবমাননাকর বক্তব্য দিয়েছেন, এর মাধ্যমে তিনি রাষ্ট্রে এক ধরনের উস্কানি দিয়েছেন এবং তিনি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। সামগ্রিক দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
এবার আন্তর্জাতিক জাতিগত সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মণিপুরের সাধারণ জনতা। আত্মীয় স্বজন ও সহায় সম্বল হারিয়ে অনেকেই বেছে নিচ্ছেন বিচ্ছিন্নতাবাদের পথ। রাজ্যসভায় মণিপুর ইস্যুতে আলোচনার জন্য প্রস্তাব উত্থাপন করা হলেও তা খারিজ করেছেন স্পিকার। ইন্টারনেট সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে কার্যত অলিখিত লকডাউনের মধ্যে পড়েছেন পাহাড়ি রাজ্যটির বাসিন্দারা। নাফি আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। চোখের জলে ভাসিয়ে শেষ বিদায় দিচ্ছেন স্বজনরা। শেষ কৃত্যানুষ্ঠানে উপস্থিত পাহাড়ি এলাকা জিবরামপুরের বাসিন্দারাও ধরে রাখতে পারেননি চোখের পানি। কারণ মণিপুরের ভাগ্যাহত এই ব্যক্তিদের প্রাণ গেছে জাতিগত সংঘাতে। 18 মাস ধরে চলা মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘাতে বিপর্যস্ত মণিপুর। পাহাড়ি এই রাজ্যে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন 250-র বেশি মানুষ। সংকট নিরসনে পুরোপুরি ব্যর্থ বিজেপি সরকার। কেন্দ্রের পাশাপাশি এই রাজ্যেও ক্ষমতায় রয়েছে গেরুয়া শিবির। তাই সরকারের বিরুদ্ধে জনরোষ বাড়ছে প্রতি মুহূর্তেই। পাশাপাশি সহায় সম্বল হারিয়ে অনেকেই বেছে নিচ্ছেন বিচ্ছিন্নতাবাদের পথ। মেইতেই और कुकी लड़ रहे हैं तो मणिपुर सरकार मेंटेन कर नहीं सकते तो छोड़ दो, दिल्ली से पूरा कंट्रोल करो। अगर वो लोग मारेगा तो हम लोग कैसे चुपचाप रहेगा? मारते रहेंगे हम लोग, कुछ नहीं करेगा क्या? मेरा छोटा बच्चा को अभी स्कूल नहीं जाता, इसीलिए हम बहुत दुख, मेरे छोटे बच्चे की लाइफ जिंदगी खराब हो रहा है। তবে এত ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও জনরোষের পরেও হেলদোল নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্যসভায় মণিপুর নিয়ে আলোচনার জন্য প্রস্তাব উত্থাপন করা হলেও পার্লামেন্টের স্পিকার সেটি খারিজ করে দেন। সঙ্গে যুক্ত হয়েছে প্রধান দুই দলের কাদা ছোড়াছুড়ি। সংঘাত নিরসনে বিজেপির ব্যর্থতার অভিযোগ তুলে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। অন্যদিকে বিজেপি সভাপতি জেপি নাড্ডার দাবি, মণিপুর ইস্যুতে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়াচ্ছে কংগ্রেস। 2 দিন বন্ধের ঘোষণা দিলেও রাজ্যটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে 10 দিন ধরে। তাই শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে এন বীরেন সিং সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মণিপুরের 6টি শিক্ষার্থী সংগঠন। আরও 2 দিন বাড়িয়ে 9টি জেলায় ইন্টারনেট বন্ধ রাখা হবে শুক্রবার পর্যন্ত। অন্যদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরো রাজ্যে বসানো হয়েছে 134টি তল্লাশি চৌকি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের মনোনীত মন্ত্রিসভার সদস্যদের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পিআই বলছে ভুয়া ফোন কল ও পুলিশ দিয়ে হয়রানি করার হুমকিও এসেছে। এদিকে ট্রাম্পের শুল্ক নীতির তীব্র নিন্দা জানিয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ঢল থামানোর আশ্বাস দিয়ে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট। মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে কানাডাও ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের আগেই নিজের মন্ত্রিসভা গুছিয়ে নিতে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে নিয়োগ পেয়েছেন বেশ কয়েকজন। ট্রাম্পের মন্ত্রিসভায় ডাক পাওয়া অন্তত 9 জনকে বোমা হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় প্রতিরক্ষা, আবাসন, কৃষি, শ্রম মন্ত্রণালয় এবং জাতিসংঘে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সহ হোয়াইট হাউস কর্মকর্তারাও আছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ও বুধবার সকালে এসব হুমকি দেওয়া হয়। পাশাপাশি ভুয়া ফোন কল ও পুলিশ দিয়ে হয়রানি করারও হুমকি আসে। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI জানায়, এসব ঘটনা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে তদন্তে নেমেছে মার্কিন পুলিশ বিভাগ। তবে কে বা কারা এই ধরনের হুমকি দিচ্ছে তা বিস্তারিত জানা যায়নি। মনোনীত ব্যক্তিদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন পাওয়া ম্যাট গেটসও হুমকি পাওয়ার পর সরে দাঁড়ান। ক্ষমতা গ্রহণের আগেই নানামুখী চাপ ও বিতর্কের মুখে পড়তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এবার ট্রাম্পের শুল্ক নীতির ঘোষণায় চটেছে প্রতিবেশী দেশ মেক্সিকো। ট্রাম্পের বিরুদ্ধে মুক্ত বাণিজ্য চুক্তি লঙ্ঘন এবং আঞ্চলিক বাণিজ্য যুদ্ধ শুরুর অভিযোগ তুলেছে মেক্সিকান সরকার। ট্রাম্প এমন পদক্ষেপ নিলে মেক্সিকো যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক আরোপ করবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউম। শুধু তাই না, মেক্সিকোতে স্থাপিত মার্কিন কোম্পানিগুলো থেকে প্রায় 4 লাখ মার্কিন নাগরিক চাকরি হারাবেন। এছাড়া নতুন শুল্ক নীতিতে একটি নতুন গাড়ি কিনতে খরচ করতে হবে অতিরিক্ত $3,000 মার্কিন।
এদিকে অভিবাসীদের ঢল থামাতে ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছেন মেক্সিকান প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউম। পাশাপাশি সীমান্তে মাদক চোরাচালান বন্ধ নিয়েও ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানানো হয়। তবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই অভিবাসীদের একটি দল সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে। ক্রিসমাসের আগেই তারা সীমান্ত অতিক্রম করতে চায়। Pues de pronto sí, porque yo me imagino que como cada país, ellos lo que buscan es protegerse ellos y pues entonces por eso de pronto es que están regresando tanto a los migrantes también. Que Donald Trump a la larga pues él tiene su corazón y tiene familia, me imagino de que también él hace por el bienestar de su país. এদিকে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ট্রুডো সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করতে সম্মত হয়েছেন কানাডার 10 প্রদেশের নেতারা। সীমান্তে মাদক চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি। শুল্ক নীতির চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবেলার কথা বলেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। We agreed that we need to be smart, strong, and united in meeting this challenge. We spoke principally about the border and the Canada-US trade relationship. মার্কিন ব্যবসায়ীরা বলছেন শুল্ক বাড়ালে পণ্যের দাম বাড়বে এবং অতিরিক্ত এই খরচ গ্রাহকদেরকেই বহন করতে হবে। অর্থনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকেই এখন অনেকটা চাপে আছে সম্ভাব্য নতুন ট্রাম্প প্রশাসন। তানভীর জানি, এখন বিশ্ব। শেষ করছি এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার। সাইফুল হত্যার ঘটনায় সরকারের পদক্ষেপে সন্তোষ, সম্প্রীতি নষ্ট করতে পারবে না কেউ, মন্তব্য হাইকোর্টের। চট্টগ্রামে আইনজীবীদের কর্মবিরতি। নির্দিষ্ট সংস্কার শেষে দিতে হবে সুষ্ঠু নির্বাচন, দাবি মির্জা ফখরুলের। গণতান্ত্রিক দেশ গঠনে স্বৈরাচার বিরোধীদের একসঙ্গে কাজের আহ্বান। 15 বছরের দুর্নীতির দলিল প্রস্তুত, রোববার হস্তান্তর লুণ্ঠিত সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার পরামর্শ শ্বেতপত্র কমিটি প্রধানের। এবং দেশে প্রথমবারের মতো একসঙ্গে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস আক্রান্তে উদ্বেগ, বেশি ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারী। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।